হ্যালো এভরিওয়ান, আশা করি সকলে ভালো আছো। তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি মাসিদুর স্টাডি সেন্টারে। আজকের যে আলোচনার বিষয় তোমরা সেটা অন স্ক্রিনে দেখতে পাচ্ছ। ক্লাস 10 ছায়া ইতিহাস ও পরিবেশ, জিকে পাহাড়ি ও ডক্টর সুভাষ বিশ্বাস। 2024 সালে যে নতুনভাবে সংস্করণ হয়েছে সেই বইটি থেকে আজকে আমরা আলোচনা করব। আজকের আমাদের আলোচনার বিষয় হচ্ছে চতুর্থ অধ্যায়, সংঘবদ্ধতার গোড়ার কথা। এর আগে আমরা প্রথম, দ্বিতীয়, তৃতীয় অধ্যায় আলোচনা করেছি। সেটি যদি তোমরা দেখে না থাকো সেগুলো ভিডিও, তাহলে আমার চ্যানেলের প্লেলিস্টে গিয়ে দেখে নিতে পারো, বা এই ভিডিও ডেসক্রিপশনে লিঙ্ক দেবো, সেখান থেকে দেখে নিতে পারো। ওকে, চলো শুরু করি তাহলে আজকের আলোচনার বিষয়। আর সম্পূর্ণ বইটির সমাধান পেতে গেলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে, তাহলে তুমি কিন্তু পরপরই ক্লাসগুলো পেয়ে যাবে। চলো দেখো, নাম্বার 1 বলছে, আর তোমরা প্রথমে বলে দিই তোমরা খাতা পেন নিয়ে রেডি হয়ে যাও। কোশ্চেনগুলো তোমরা কিন্তু অ্যান্সার খাতাতে নোট করতে থাকবে। ওকে, তাহলে কিন্তু তোমাদের মনে থাকবে বেশি বেশি। দেখো বলছে যে সঠিক উত্তরটি নির্বাচন করো। সঠিক উত্তরটি নির্বাচন করো। নাম্বার 1, ভারত সভার প্রথম সভাপতি ছিলেন কে? তাহলে এর সঠিক অ্যান্সার হচ্ছে যে নাম্বার অপশন এ বলছে যে সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়, অপশন বি আনন্দমোহন বসু, অপশন সি রেভা কৃষ্ণমোহন বন্দ্যোপাধ্যায়, অপশন ডি শিবনাথ শাস্ত্রী। তাহলে এর সঠিক অ্যান্সার হচ্ছে যে রেভা কৃষ্ণমোহন বন্দ্যোপাধ্যায়। অপশন নাম্বার সি হচ্ছে সঠিক অ্যান্সার। ওকে, বন্দে মাতরম সঙ্গীতটি রচিত হয় কত সালে? অপশন নাম্বার এ 1870, অপশন নাম্বার বি 1872, অপশন নাম্বার সি 1875, অপশন নাম্বার ডি 1876। তাহলে সঠিক অ্যান্সার হচ্ছে 1875। ওকে, চলো তারপরে বলছে দেখো যে গগনেন্দ্রনাথ ঠাকুর ছিলেন সঙ্গীত শিল্পী, নাট্যকার, কবি, ব্যঙ্গচিত্রশিল্পী। তাহলে সঠিক অ্যান্সার হচ্ছে ব্যঙ্গচিত্রশিল্পী। এর সঠিক অ্যান্সার ব্যঙ্গচিত্রশিল্পী। ক্লিয়ার? চলো তারপরে দেখো বলছে যে একটি বাক্যে উত্তর দাও। ওকে, একটি বাক্যে বিভাগ খ, অতি সংক্ষিপ্ত প্রশ্নাবলী, একটি বাক্যে উত্তর দাও। নাম্বার 1, ভারত মাতা চিত্রটি কোন ঐতিহাসিক ঘটনার পটভূমিকায় অঙ্কিত? তাহলে আমি বলছি, তোমরা লিখো খাতায়, একটু বড় এটা। ওকে, লিখো যে ভারত মাতা চিত্রটি স্বদেশী আন্দোলন, এই স্প্রিংটা দন্ত শয়ে বযুক্ত, স্বদেশী আন্দোলন বা বঙ্গভাষা বিরোধী আন্দোলনের পটভূমিকায় রচিত। বঙ্গভাষা, ওকে, বঙ্গভাষা। ক্লিয়ার? বঙ্গভাষা বিরোধী আন্দোলনের পটভূমিকায় রচিত, একদম ক্লিয়ার। 2 নাম্বার বলছে মহারানীর ঘোষণাপত্র কবে পেশ হয়? মহারানীর ঘোষণাপত্র পেশ হয় 1858 খ্রিস্টাব্দে 1 নভেম্বর। ওকে, এবার দেখো ঠিক বা ভুল নির্ণয় করো। নাম্বার 1 বলছে গোড়া উপন্যাসে রবীন্দ্রনাথ ঠাকুর ইউরোপীয় সমাজকে সমর্থন করেছিল। তাহলে এটা হচ্ছে কি মিথ্যা। ক্লিয়ার? মিথ্যা। নাম্বার 2, ভারত সভা এলবার্ট বিলের বিরোধিতা করেছিল। তাহলে এর সঠিক অ্যান্সার কী হবে? এটা কি সত্য না মিথ্যা? এটাও কিন্তু মিথ্যা।
ওকে। 3 নম্বর বলছে দেখো, ল্যান্ড হোল্ডার্স সোসাইটির অন্যতম সম্পাদক ছিলেন প্রসন্ন কুমার ঠাকুর। দেখো এই কোশ্চিনটা তোমাদের বইয়ে কিন্তু নেই, ল্যান্ড হোল্ডার্স সম্ভবত, এটা 2022 সালে মাধ্যমিক পরীক্ষাতে এসেছে। দেখো এখানে বলছে তোমরা অনেক জায়গায় অনেক রকম পাবে, হয়তো কোনো জায়গায় প্রসন্ন কুমার ঠাকুর আছে, কিন্তু দেখো প্রসন্ন কুমার ঠাকুর যে ছিল তিনি ছিলেন যুগ্ম সহযোগী। তিনি কি ছিলেন? যুগ্ম সহযোগী ছিলেন এই প্রসন্ন কুমার ঠাকুর। যুগ্ম সহযোগী, পরবর্তীতে সে অ্যাড হয়েছিল, তাদের সঙ্গে যোগ হয়েছিল। কিন্তু যে দ্বারকানাথ ঠাকুর এর প্রথম সম্পাদক, বুঝতে পারলে? জমিদার রাধাকান্ত দেব এর সভাপতি ও দ্বারকানাথ ঠাকুর এর প্রথম সম্পাদক ছিলেন এবং পরে যুগ্ম সম্পাদক রূপে উইলিয়াম কোল্ডহারি ও প্রসন্ন কুমার ঠাকুর নিযুক্ত হয়েছিলেন। বুঝতে পারলে ব্যাপারটা? প্রসন্ন কুমার ঠাকুর পরবর্তীতে নিযুক্ত ছিলেন। তাহলে ল্যান্ড হোল্ডার সোসাইটির অন্যতম সম্পাদক ছিলেন কে? বলা যায় কী হবে? দ্বারকানাথ ঠাকুর হচ্ছে প্রথম সম্পাদক। তাহলে অন্যতম সম্পাদক, অন্যতম মানে কি? অন্যতম মানে হচ্ছে তোমার যে বহুর মধ্যে একটি বা একজন, মানে অনেক জনের মধ্যে একটি বা একজন, তাকে অন্যতম আমরা বলতে পারি, তাছাড়া কিন্তু বলতে পারি না। তাহলে এখানে কে প্রথমে তো করেছিল কি বলে রে? দ্বারকানাথ ঠাকুর, তিনি, আর সভাপতি ছিলেন রাধাকান্ত দেব, আর প্রথম সম্পাদক ছিলেন দ্বারকানাথ ঠাকুর। ব্যাপারটা বুঝে ক্লিয়ার এলো? তাহলে এটা হবে মিথ্যা। যদি যুগ্ম সম্পাদক বলে তাহলে অ্যান্সার হবে কি বলো তো? অ্যান্সার প্রসন্ন কুমার ঠাকুর। বুঝা গেল ব্যাপারটা প্রত্যেকের? আবার বলছি, শুনে নাও। ল্যান্ড হোল্ডার সোসাইটির অন্যতম সম্পাদক ছিলেন প্রসন্ন কুমার ঠাকুর। এই প্রশ্নটা ভুল, কারণ অন্যতম সম্পাদক কে ছিলেন? অন্যতম সম্পাদক ছিলেন দ্বারকানাথ ঠাকুর। বুঝা গেল ব্যাপারটা? এছাড়া আবার এটাও মনে রাখবে যে সভাপতি ছিলেন কে জানো? সভাপতি ছিলেন রাধাকান্ত দেব। এবার কোশ্চিনটা যদি এভাবে আসতো যে ল্যান্ড হোল্ডার্স, এটা শুনো 2022 সালে যে কোশ্চিনটা এসেছে সত্য মিথ্যাতে, দেখবে ওখানে যে যুগ্ম সম্পাদক বলে এসেছে, তাহলে প্রসন্ন কুমার ঠাকুর ওটা সত্য আছে কিন্তু। তাহলে কি বলছিলাম জানো? হ্যাঁ, দ্বারকানাথ ঠাকুরের প্রথম সম্পাদক এবং পরে যুগ্ম সম্পাদক রূপে উইলিয়াম কোল্ডহারি ও প্রসন্ন কুমার ঠাকুর নিযুক্ত হয়েছিলেন। ক্লিয়ার? তাহলে চলো, তাহলে 3 দাগ কিন্তু মিথ্যা। এবার দেখো কয় স্তম্ভের সঙ্গে ক্ষয় স্তম্ভ। নাম্বার 1, মহারানীর ঘোষণাপত্র। তাহলে মহারানীর ঘোষণাপত্র কী হবে? 1858 1, এটা। বঙ্গভাষা প্রকাশিকা সভা। বঙ্গভাষা প্রকাশিকা সভা কত? 1836 খ্রিস্টাব্দে। তাহলে এটা হয়ে গেল 2, বঙ্গভাষা প্রকাশিকা সভা। তারপরে বলছে যে হিন্দু মেলা প্রতিষ্ঠিত হয়। হিন্দু মেলা কততে হয়েছিল? 1867। তাহলে এটা হয়ে যাবে 3। তারপরে জাতীয় কংগ্রেস 1885, এটা আমরা সবাই প্রত্যেকে জানি, তাই না? 1885। এবার আসি যে বলছে শূন্যস্থান পূরণ করো। ড্যাশ 1857 খ্রিস্টাব্দের বিদ্রোহকে ভারতের প্রথম স্বাধীনতা যুদ্ধ বলা হয়। দেখো ড্যাশ 1857 বিদ্রোহ, খ্রিস্টাব্দের বিদ্রোহ, কোন বিদ্রোহকে? মহাবিদ্রোহ। তাহলে শূন্যস্থানে লিখবে মহাবিদ্রোহ। মহাবিদ্রোহ 1857। মহাবিদ্রোহ 1857 খ্রিস্টাব্দের বিদ্রোহকে ভারতের প্রথম স্বাধীনতা যুদ্ধ বলা হয়। বুঝা হলো ব্যাপারটা? এখানে বলেছে 1857 ড্যাশ খ্রিস্টাব্দের বিদ্রোহকে ভারতের প্রথম স্বাধীনতা যুদ্ধ বলা হয়। তাহলে 1857 খ্রিস্টাব্দের মহাবিদ্রোহকে একটু কোশ্চেনটা করে দিয়েছে। তাহলে মহাবিদ্রোহ লিখবে, এখানে কোনো কিছু বলার নেই। যদি বলতো যে ড্যাশ 1857 খ্রিস্টাব্দের
বিদ্রোহকে ভারতের প্রথম স্বাধীনতা যুদ্ধ বলেছেন কে? তাহলে এটা আমরা লিখতাম কি বলো তো? পিসি যোশী, বিনায়ক দামোদর সাভারকর। তাহলে এখানে লিখতে হবে যে মহাবিদ্রোহ 1857 খ্রিস্টাব্দের বিদ্রোহকে ভারতের প্রথম স্বাধীনতা যুদ্ধ বলা হয়। চলো তারপরে 2 নম্বর বলছে হিন্দু মেলা প্রতিষ্ঠা করেন কে? তাহলে সঠিক অ্যান্সার হচ্ছে নব গোপাল মিত্র। ক্লিয়ার? নব গোপাল মিত্র। তারপরে কোশ্চেন দেখো, নিম্নলিখিত বিবৃতিগুলির সঙ্গে সঠিক ব্যাখ্যাটি নির্বাচন করো। বলছে স্বামী বিবেকানন্দ বর্তমান ভারত গ্রন্থটি রচনা করেন। তার উদ্দেশ্য ছিল আধুনিক ভারতের ইতিহাস প্রণয়ন করা। তার উদ্দেশ্য ছিল হিন্দু ধর্ম প্রচার করা, নব্য হিন্দু ধর্ম প্রচার করা। তার উদ্দেশ্য ছিল স্বদেশিকতা প্রচার করা। তাহলে সঠিক ব্যাখ্যা হবে অপশন নাম্বার গ, তার উদ্দেশ্য স্বদেশিকতার প্রচার করা। ওকে, গ নম্বর অপশন সঠিক ব্যাখ্যা। চলো তারপরে আসি। এরপরে আমাদের যে আলোচনার বিষয় সেটা হচ্ছে 2 মার্কের। তোমরা খাতা পেন নিয়ে রেডি হয়ে যাও। যারা প্রথমে হওনি তারা অবশ্যই রেডি হও। এখানে 2 মার্কগুলো কিন্তু তোমরা লিখতে থাকবে, আমি বলতে থাকবো, একদিক থেকে তোমরা লিখতে থাকবে। ওকে, এরপরে তোমাদের যদি 4 মার্কের প্রয়োজন হয় অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবে, আমি সেটা ভিডিও আপলোড করে দেবো। ওকে, 4 আর যদি প্রয়োজন হয় তাহলে অবশ্যই সেটা জানাবে। দেখো, আমি কথা দিয়েছি এই বইটি সম্পূর্ণ সমাধান কিন্তু আমার চ্যানেলে তোমরা পেয়ে যাবে। এছাড়াও আদার্স রাইটারের কিন্তু সমাধান পেয়ে যাবে। আর তাছাড়া রয়েছে একেবারে অনুশীলনীর সমাধান, সমস্ত রাইটারের বই সমাধান করার পর থাকছে মক টেস্টের ব্যবস্থা, তুমি এই মাসিদুর স্টাডি সেন্টারে পেয়ে যাবে। ওকে মাই ডিয়ার স্টুডেন্ট, চলো তাহলে শুরু করি। আর চ্যানেলে কেউ যদি নতুন হয়ে থাকো চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবে এবং ক্লাসটি তোমার বন্ধুদের মধ্যে শেয়ার করতে ভুলবে না। দেখো, নাম্বার 1 কোশ্চিন বলছে 19 শতকের দ্বিতীয়ার্ধকে সভা সমিতির যুগ বলা হয় কেন? 19 শতকের দ্বিতীয়ার্ধকে 1, 2, 3, 4টে কোশ্চিন আছে, দেখে নাও, আমি অ্যান্সারগুলো দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে। দেখো, নাম্বার 1 বলছে যে 19 শতকের দ্বিতীয়ার্ধকে সভা সমিতির যুগ বলা হয় কেন? সভা সমিতির যুগ বলতে বোঝায় কি? এখানে দেখো, আমি এখান থেকে কিছুটা বলবো আর আরেক জায়গা থেকে কিছুটা বলবো, সেটা তোমরা অ্যাটাচ করে লিখবে। ওকে, দেখো, নাম্বার 1 19 শতকের দ্বিতীয়ার্ধে ভারতে পাশ্চাত্য শিক্ষার প্রসারে জাতীয়তাবাদের উন্মেষ প্রভৃতির ফলে ভারতের বিভিন্ন প্রান্তে বেশ কয়েকটি রাজনৈতিক সংগঠন গড়ে ওঠে। বুঝালো? তাহলে গড়ে উঠে এই পর্যন্ত তোমরা নোট করো, এইটুকুন কিন্তু নোট করবে না। বুঝে গেল ব্যাপারটা? দেখো, এইটুকুন লিখলে চলবে, কিন্তু 2 মার্কের জন্যে ইনাফ মনে হচ্ছে না আমার। ওকে, ছোটো হয়ে যাচ্ছে, ওই জন্যে আরেকটা জায়গা থেকে দেখাবো, দিয়ে টাচ করে লিখবো, তাহলে কোশ্চেনটা একটু বড়ো হবে। ওকে, আর ইম্পর্টেন্ট কোশ্চেন মাধ্যমিক পরীক্ষাতে এসেছে। ব্যাপারটা বুঝতে পারলে তোমরা কি লিখবে? এখান থেকে বললাম যে এখান থেকে নিয়ে এই পর্যন্ত তোমরা খাতাতে নোট করো এখন। তারপরে চলো, তারপরে ওখানে দাঁড়িয়ে দেওয়ার পর যেটা বললাম, তারপরে এখান থেকে লিখবে, এটা পয়েন্ট করতে হবে না, লিখবে ইংরেজ সরকার। দাঁড়িয়ে দেওয়ার পর ইংরেজ সরকারের শাসন, কর ও শুল্ক নীতি, শোষণ এবং বৈষম্য ক্রমশ প্রকট হতে থাকলে সভা সমিতিগুলি ক্রমশ শ্রেণী স্বার্থের ঊর্ধ্বে উঠে জাতীয় স্বার্থের বাহক হয়ে ওঠে। এইভাবে ভারতের বিভিন্ন প্রান্তে সভা সমিতি ও তার শাখা প্রতিষ্ঠার জন্যে ডক্টর অনিল শীল 19 শতকের দ্বিতীয়ার্ধকে সভা সমিতির যুগ বলে অভিহিত করেছেন। ক্লিয়ার? তাহলে এইটুকুনটা পুরোটা লিখতে হবে, ওখানকার ওইটুকুন আর এখানকার এইটুকুন দিয়ে 2 মার্ক। ওকে, একেবারে তুমি 2 পেয়ে যাবে, একেবারে নোট, কোনো ডাউট নেই এতে। চলো তারপরে কোশ্চিন দেখো। তারপরে কোশ্চিন বলছে 19 শতকে জাতীয়তাবাদের উন্মেষে আনন্দমঠ উপন্যাসটি কীরূপ অবদান ছিল? নাম্বার 1 কোশ্চিন। নাম্বার 2 কোশ্চিন, আনন্দমঠ উপন্যাস
কীভাবে জাতীয়তাবাদী ভাবধারাকে উদ্দীপ্ত করেছিল। তাহলে তোমাদের বইয়ে যে কোশ্চিনটা আছে জাতীয়তাবাদ ভাবধারাকে উদ্দীপ্ত করেছিল, এই 2 নম্বর কোশ্চিনটা এসেছে তোমাদের পরীক্ষাতে, মানে 2017 মাধ্যমিক পরীক্ষাতে, সেটা তোমাদের বইয়ে আছে এই কোশ্চিনটা। আর 2020 সালে কোশ্চিন এসেছে, দেখো এই কোশ্চিনটা এসেছিলো। তাই তোমাদের কাছে রিকোয়েস্ট যে তোমরা এই কোশ্চিনটা কিন্তু কী করবে বলো তো, এই দুটোই কোশ্চিন কিন্তু তোমরা খাতাতে নোট করবে। বুঝতে পারলে ব্যাপারটা? প্রথমে এই কোশ্চিনটা লিখে নিবে, বা তোমাদের বইয়ে যে কোশ্চিনটা আছে সেই কোশ্চিনটা লিখবে, তারপরে অথবা দিয়ে এই কোশ্চিনটা লিখবে, আর লিখে দিবে মাধ্যমিক পরীক্ষা এমপি 2020, এমপি 2017। ক্লিয়ার? বোঝা গেছে ব্যাপারটা? তাহলে এবার দেখো যে উত্তরটা কতটুকুন লিখবে। প্রথমের পয়েন্টটা লিখবে যে ভারতে জাতীয়তাবোধ বিকাশের ক্ষেত্রে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের আনন্দবাট উপন্যাসটি বিশেষ উল্লেখযোগ্য। আনন্দবাট দিয়ে লিখবে 76 মন্বন্তরের পটভূমিতে রচিত এই উপন্যাসটি 1882 খ্রিস্টাব্দে প্রকাশিত হয়। বুঝা গেছে? তাহলে এই 1 মার্কের কোশ্চেন আছে যে আনন্দমাঠ উপন্যাসটি কোন পটভূমিকায় রচিত হয়েছে? 76 মন্বন্তর পটভূমিকাতে। ওকে, তারপরে দেখো, তারপরে পয়েন্ট করবে সন্তান দল। তারপরে পয়েন্ট কি করবে? সন্তান দল। সন্তান দলের আদর্শে দেশের যুব সমাজকে দেশের পরাধীনতার শৃঙ্খল মোচনের জন্যে এগিয়ে আসার আহ্বান জানানো হয়। তারপরে এই 2 নম্বর পয়েন্টটা তোমরা করবে না, ওকে, নাহলে একটু বেশি বড় হয়ে যাবে, 2 নম্বর করার দরকার নেই। তারপরে পয়েন্ট করবে 3 দাগের পয়েন্টটা করবে, 3 নম্বর পয়েন্টটা করবে বন্দে মাতরম। এই সঙ্গীতটি স্বদেশিকতার বীজ মন্ত্র ছিল, বিপ্লববাদের প্রেরণা ও শক্তি জগিয়েছিল। দেশের বৃহত্তর জনগোষ্ঠীকে উদ্বুদ্ধ করার ক্ষেত্রেও জাতীয়তাবোধ জাগরণে উপন্যাসে বিশেষ ভূমিকা ছিল। ক্লিয়ার? তাহলে আমি কী বললাম, ধরো তোমাদের পরীক্ষা দিদি এই কোশ্চিনটা এই কারণে ডাবল কোশ্চিনটা লিখতে বললাম যে তোমাদের ধরো আনন্দমঠ উপন্যাস কীভাবে জাতীয়তাবাদী ভাবধারাকে উদ্দীপ্ত করেছিল, এই কোশ্চিনটা ধরো তোমরা পড়েছো বইয়ে, তোমাদের বইয়ে আছে, সেটা দেখা হলো পরীক্ষাতে এসেছে 19 শতকে জাতীয়তাবাদের অনুমেষে আনন্দমঠ উপন্যাসটি কীরূপ অবদান ছিল। তখন তুমি কনফিউজ হয়ে যাবে, তা আমি তো পড়ে এসেছি ভাবধারাকে উদ্দীপ্ত, এটা বলছি অবদান কী ছিল, তাহলে দেখা হলো তুমি ছেড়েই চলে এলে পরীক্ষাতে, তাই না? তাহলে কোশ্চিন তোমাকে বুঝতে হবে কীভাবে কোশ্চিনটা আসছে, সেটা হচ্ছে মেন। বুঝালে ব্যাপারটা? কোশ্চিন তুমি না বুঝতে পারলে অ্যান্সার তুমি করতে পারবে না কিন্তু। তাই কোশ্চিন দুটো অবশ্যই লিখবে তোমরা অথবা দিয়ে, আমার রিকোয়েস্ট তোমাদের কাছে। চলো তারপরে কোশ্চিন কী আছে, তারপরে কোশ্চিন দেখো আছে যে মহারানীর ঘোষণাপত্রের মূল উদ্দেশ্য কী ছিল। আছে 3 নম্বর কোশ্চিন, এটা 3 নম্বর কোশ্চিন। দেখো লিখবে তোমরা এটুকুনটা সবটা লিখবে। 1857 খ্রিস্টাব্দের বিদ্রোহ দমনের পর 1858 খ্রিস্টাব্দের 1 নভেম্বর মহারানী ভিক্টোরিয়া ঘোষণাপত্রটি পেশ করা হয়। মূল উদ্দেশ্য কী ছিল? 3টাই লিখতে হবে। মূল উদ্দেশ্য, মহারানী ঘোষণাপত্রের মূল উদ্দেশ্য ছিল নাম্বার 1 ভারতে ঔপনিবেশিক অধিকার বজায় রাখা, নাম্বার 2 দেশীয় শাসকদের নিরাপত্তা ও অধিকার রক্ষা ও প্রজাদের আনুগত্য লাভ করা, নাম্বার 3 বিদ্রোহ দমন পীড়নের ক্ষতে প্রলেপ দেওয়া ইত্যাদি। এটুকুন 3টাই কিন্তু তোমরা লিখবো, ওকে, আর নেই, একেবারে 2 দেখো এই কোশ্চিনটাও কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট, মাধ্যমিক পরীক্ষাতে এসেছে 2008 বিগত সালে। এই যতগুলো কোশ্চেন আছে সব কিন্তু বিগত সালের কোশ্চেন, এই জিকে পাহাড়ের। চলো লাস্ট কোশ্চেন, আজকে আমাদের লাস্ট কোশ্চেন। দেখো নাম্বার 1 বলছে ব্যঙ্গচিত্র কেন আঁকা হয়। এটাও মাধ্যমিক পরীক্ষা 2018তে এসেছে, বুঝে গেল, 2018 সালে এসেছে। লিখবে যে শিল্পচর্চার একটি অন্যতম মাধ্যম হলো চিত্রকলা, ব্যঙ্গচিত্র তার একটি বিশেষ অঙ্গ। এইটুকুন লিখলে, লেখার পরে পয়েন্ট করবে। আর উত্তর কথাটা কিন্তু অবশ্যই লিখবে, উত্তর যখন লিখবে যে ব্যঙ্গচিত্র আঁকার কারণ, বিভিন্ন কারণে ব্যঙ্গচিত্র আঁকা হয়। যেমন নাম্বার 1 দিবে পয়েন্ট সমালোচনা,
প্রচলিত সামাজিক রাজনৈতিক, অর্থনৈতিক ও সাংস্কৃতিক ক্ষেত্রে বিভিন্ন ত্রুটি বিচ্যুতি সরস ভঙ্গিতে প্রকাশ করার জন্য ব্যঙ্গচিত্র আঁকা হয়। এটা একটা পয়েন্ট। আর পয়েন্ট কটা আছে দেখি? দুটোই তো পয়েন্ট আছে, তাহলে দুটোই লিখতে হবে। ওকে, দুটোই কিন্তু লিখতে হবে। তাহলে 2 নম্বর পয়েন্টের দেখি কমা যায় কেন কিনা। সচেতনতা বৃদ্ধি বলছে সমাজের বিভিন্ন ক্ষেত্রের সমস্যা বা ত্রুটি বিচ্যুতি সম্পর্কে ব্যঙ্গচিত্রের মাধ্যমে মানুষকে সচেতন করে তোলা হয়। লিখবে গগেন্দ্রনাথ ঠাকুর 20 শতাব্দীর প্রথমার্ধে তার অঙ্কিত রাজনৈতিক ও সামাজিক সমস্যামূলক ব্যঙ্গচিত্রগুলির মাধ্যমে ঔপনিবেশিক সমাজ ব্যবস্থার সমালোচনা করেছিলেন। তাহলে সম্পূর্ণটা লিখতে হবে। ওকে, খুব একটা বড় নাই, 2 মার্কের জন্য পারফেক্ট। এবং 2 এগুলো অ্যান্সার যদি তুমি লিখো না, 2 অবশ্যই পাবে।